ভয়েস অব আমেরিকার আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলায় শিক্ষকতা করছেন, বাংলা সাহিত্যে শিক্ষকতা করছেন কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে একটি গবেষণার কাজ করছেন এবং এই গবেষণার বিষয়টি হচ্ছে বাঙালি লেখক যারা রয়েছেন বিদেশে, জন্মস্থান থেকে দূরে, বাংলাদেশ বা ভারত থেকে যারা অন্যান্য দেশে অন্য কোনো মহাদেশে গিয়ে বসবাস করছেন কিন্তু বাংলা ভাষাতেই লিখছেন, তাদের লেখালেখির ওপর গবেষণা করছেন। আমার অতিথির নাম সুমনা দাস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি গবেষণার যে বিষয়টি বেছে নিয়েছেন, যে অভিবাসী লেখক যারা বাংলায় লিখছেন বিদেশে বসে, এটিকে বেছে নিলেন কেন? সাউথ এশিয়ান অনেক লেখকের ওপরই কাজ হচ্ছে, যারা ডায়াসপোরার সাহিত্য বলতে তাদেরকে যেটা বোঝানো হচ্ছে তারা মূলত ইংরেজিতে লেখেন, কিন্তু যারা তাদের মাতৃভাষায় সাহিত্য চর্চা করেন তাদের নিয়ে কোথাওই বিদ্যাজগতে হোক বা বিদ্যাজগতের বাইরে সেভাবে কোনো আলোচনা, কথাবার্তা, সেমিনার, সিম্পোসিয়াম কোথাতেই হয় না যেটা ইংরেজিতে তারা না লেখেন। তো আমার তখনই মনে হলো যে এটা একটা পুরোপুরি আনএক্সপ্লোর্ড একটা জায়গা যেখানে কাজ করা যেতে পারে। এবং আমি যখন এগোতে শুরু করলাম তখন সেই কাজটা, পুরো রিসার্চটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন হলো। প্রায় বলা যায় একটা অজানা পথে আগাছা সরিয়ে গাছ কেটে এগোনোর মতো, এবং সেটা আমার খুব ভালো লাগছে, আমি উপভোগ করছি আমার এই কাজটা। কি ধরনের তথ্য বেরিয়ে আসছে আপনি যেসব লেখকদের কাজ নিয়ে গবেষণা করছেন? কি ধরনের তথ্য বেরিয়ে আসছে? মোটামুটি বিংশ শতকের 50-60 দশকের পর থেকে দুই বঙ্গ থেকেই বিভিন্ন কারণে বাঙালিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন এবং তারা সেখানে শিকড় নামিয়েছেন, বিভিন্ন জীবিকায় গেছেন, তারে পরবর্তী প্রজন্মকে তারা সেখানে বড় করে তুলছেন। কিন্তু এই যে বাঙালি, তারা বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেউ কোনো ব্যবসা করছেন বা অন্য কিছু করছেন, কিন্তু তারা যখন বাংলায় লিখছেন তখন সেখানে তাদের একটা আত্মপরিচয় ধরা থাকছে। এখন এই বাঙালি ডায়াসপোরার লেখক, আমি এদেরকে বলছি, সেই বাংলা ডায়াসপোরার যে লেখকেরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, এর মধ্যে দুই বঙ্গের বাইরে বাঙালির একটা আইডেন্টিটি রয়েছে। এখন এই আইডেন্টিটিটা দুরকম হতে পারে, সংক্ষেপে দুটো বলতে পারি। একটা হচ্ছে তাদের নস্টালজিক সেই আইডেন্টিটিটা, যে তাদের ছাত্র বয়সে, তাদের শিশু বয়সে যেই সময়টা তারা দেশে ফেলে এসেছেন সেখানে তারা ফিরে যেতে চাইছেন। আর একটা হচ্ছে যে তারা এখন যে জীবনের মধ্যে আছেন, চারপাশে যে একটা মিশ্র সমাজ, তার মধ্যে তাদের সেই সমাজের ভিন্ন ভাষাভাষীর স্রোত যার মধ্যে তারা রয়েছেন, সেটাকে তারা তুলে আনছেন তাদের গল্পে বা কবিতার মধ্যে। আবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটা ভীষণ বিষণ্ণতা, যে একটা হাইফেন্ড আইডেন্টিটি, কোথায় আমার ঘর। আজকের যেই তরুণ বা সদ্য তরুণ যারা বাংলা সাহিত্যকে বেছে নিচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ের বিষয় হিসেবে, তাদের মধ্যে আপনি কি রকম উৎসাহ দেখছেন? আসলে আমি কলকাতার কথা বলতে পারি বা পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। সেখানে স্কুলে চাকরি পাওয়া, স্কুল কলেজে চাকরি পাওয়া এখন স্কুল সার্ভিস কমিশনের মারফত সহজ হয়েছে অনেক, এবং চাকরির সংখ্যাও অনেক আছে। এবং দ্বিতীয়ত প্রচুর বাংলা চ্যানেল হচ্ছে টিভিতে, প্রচুর বাংলা পত্রপত্রিকা বেরোচ্ছে, যাতে একটা চাকরির সুযোগ থাকে। তার ফলে যেটা হয়েছে, যারা সাহিত্য পড়তে চায় তারা অনেকেই হয়তো জীবিকার কারণে সাহিত্যের দিকে যাচ্ছিল না, এখন সেটা আসতে পারছে। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাহিত্যকর্ম পশ্চিমবঙ্গের পাঠকরা কিভাবে দেখেন, কতটা উৎসাহের সাথে পড়েন? দেখুন, বাংলাদেশের সাহিত্যকর্মের প্রতি তাদের কিন্তু একটা বিশাল শ্রদ্ধা আছে। কেন আছে? কারণ বাংলাদেশ হলো একটা দেশ যেখানে যাদের জাতীয় ভাষা বাংলা। ভারতবর্ষের কিন্তু তা নয়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একটা স্টেট মাত্র, এবং ভারতবর্ষের জাতীয় ভাষা হিন্দি। তো সুতরাং এখানে তাদের আমরা বাংলাদেশকে সবসময় একটা আলাদা শ্রদ্ধার চোখে দেখি। তবে এখানে আর একটা দুঃখজনক বিষয় যেটা আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে কলকাতায় বসে আমরা বাংলাদেশের বই পাই না। খুব আনাতে হয়, অর্ডার দিয়ে 6 মাস পরে আসে। এটা যদি আরও বেশি পাওয়া যেত, অ্যাভেলেবিলিটিটা বেশি হতো, বইয়ের দোকানে গেলেই বই কিনতে পাওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি চর্চা হতো বাংলাদেশের লেখকদের। রবীন্দ্রনাথকে এখনো কতটা প্রাসঙ্গিক মনে হয় আপনার কাছে? দেখুন, রবীন্দ্রনাথ আমার মনে হয় যত সময় যাচ্ছে তত বেশি তিনি আরও
প্রাসঙ্গিক হয়ে উঠছেন, আমি যেভাবে অন্তত রবীন্দ্রনাথকে দেখতে পাই। সাধারণের কাছে রবীন্দ্রনাথের গান মনে হয় যতদিন বাঙালি আছে এই পৃথিবীর বুকে ততদিন রবীন্দ্রনাথের গান থাকবে। রবীন্দ্রনাথের গান তার সমস্ত আবেগের কথা বলে গেছে, সেটা আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ যাই বলুন না কেন, সাধারণ অর্থে বললাম। কিন্তু আমি বলতে চাইছি একটুখানি একটুখানি সরে গিয়ে, যেমন ধরুন রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু খুব একটা জনপ্রিয় নয়, তার সময়ও ছিল না, পরবর্তীকালেও সেভাবে নয়, এবং ভালোবেসে কজন উপন্যাস পড়েন আমার জানি না, আমি সেটা হয়তো খুব বেশি লোক পড়েন না। কিন্তু একটা ছোট্ট উদাহরণ আপনাকে আমি বলি, যেমন ধরুন রবীন্দ্রনাথের চতুরঙ্গ বলে যে উপন্যাসটি 1916-তে বেরোচ্ছে, তো এই উপন্যাসটি একই বছরে চতুরঙ্গ এবং ঘরে বাইরে দুটো উপন্যাসই বেরোয়। যখন এটা বেরিয়েছিল এবং তার বেশ কিছুকাল পরে পর্যন্ত এই চতুরঙ্গ সম্পর্কে ধারণা ছিল যে এটা আদৌ উপন্যাসই নয়। কিন্তু আজকে যখন এই জনরটা নিয়ে এত এক্সপেরিমেন্ট চলছে পরবর্তীকালে, তখন মনে হয়, এবং এটা এখন স্বীকৃতও, যে বিংশ শতকের প্রথম আধুনিক উপন্যাস হচ্ছে চতুরঙ্গ। এবং আজকে যখন একজন আধুনিক পাঠক চতুরঙ্গ পড়েন, তখন এই যে আইডেন্টিটি ক্রাইসিস, যেটা আমি আমার গবেষণার মধ্যেও সেই আইডেন্টিটি খোঁজার কথাটা বলছি, এবং যত মানুষ আধুনিক হচ্ছে তত তার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসটা উঠে আসছে, এবং একাধিক আইডেন্টিটিকে সে বহন করে, কোনটা তার প্রকৃত আইডেন্টিটি সে খোঁজে, এই বিষয়টা সেখানে উঠে এসেছিল। যে যুক্তির জগৎ না ভাবের জগৎ, নাকি পারস্পরিক সম্পর্কের মধ্যে বেঁচে থাকা, কোনটা আসলে তার কাঙ্ক্ষিত, মানুষের কাঙ্ক্ষিত, কোনটা তাকে বাঁচার সার্থকতা দেবে, শচীশ যে ছুটে বেড়ায় এর মধ্যে। এখন রবীন্দ্রনাথ যে সময়টায় লিখছেন সেই সময়টা মানে 19 শতক শেষ হয়ে বিংশ শতক শুরু হয়েছে, সেই যে একটা যাত্রা, একটা শতাব্দী থেকে আরেকটা শতাব্দীর দিকে যাত্রা, দুই বিশ্বযুদ্ধ মধ্যবর্তী একটা সময়, এর মধ্যে যে একটা সংকট ছিল, শুধু একক এবং যৌথ সংকট, সেটা তার মধ্যে উঠে এসেছিল। কিন্তু আজকে একবিংশ শতাব্দীতেও মনে হয় সেই বিষয়টা প্রাসঙ্গিক, কারণ আজকেও আমরা যে আমার বিশ্বাসের জগৎ, আমার ধ্যানের জগৎ, আমার কাজের জগৎ, এর মধ্যে তো সমানে আমরা দোলাচলতার ভুগি, এবং কম্প্রোমাইজ করতে হয়, এবং কোনটা আমার আমি সেটা খুঁজতে হয়। সেখানে গিয়ে রবীন্দ্রনাথের উপন্যাস আমার কাছে আজকের সময় একটা নতুন মাত্রা পেয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে বাঙালিরা যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, রবীন্দ্রনাথ অনেক আগেই এই আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করতেন এবং আলিঙ্গন করেছিলেন পশ্চিমকে, যেভাবে অন্যরা সেইভাবে হয়তো করেননি। কিন্তু রবীন্দ্রনাথ ভীষণভাবে, তিনি তো শেলি, কিটস, বায়রন, শেক্সপিয়ার থেকে সব কিছু পড়েছেন একেবারে কৈশোর থেকে, এবং সেগুলোকে ওনার লেখায় তিনি নিয়েছেন। তো সেই ব্যাপারটি তো নিশ্চয়ই আছে। সে তো নিশ্চয়ই আছে, এবং রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি বইতে তার একটা স্বাদেশিকতা অধ্যায় আছে, তাতে তিনি একটা কথা বলছেন যে আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে স্বাদেশিকতা ছিল, কিন্তু বাইরের আচরণে হয়তো অনেক বিদেশি অনুকরণ অনেকে খুঁজে পায়। এই যে স্বাদেশিকতা, এই স্বাদেশিকতা কিন্তু শুধুমাত্রই ওই বিদেশকে বর্জন করে, বাহিরকে বর্জন করে স্বাদেশিকতা নয়। আমার হৃদয়ে আমার দেশ আছে, আমি দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, কতটা উন্নত করতে পারবো, সেই জায়গা থেকে। সুমনা দাস, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। সাহিত্য নিয়ে যেমন কথা হলো, তেমনি কথা হলো আপনার গবেষণার কাজ নিয়ে। তো আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। কথা বলছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের শিক্ষক সুমনা দাসের সাথে। আশা করি আমাদের এই সাক্ষাৎকার আপনারা উপভোগ করেছেন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।